স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতি বিজড়িত দেশের পশ্চিম প্রান্তের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। সম্মানিত দর্শক, আজ দেখুন চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং একটি আলপনা গ্রামের চিত্র। বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। এদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বহু বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, পাহাড়, নদী, বন জঙ্গল, প্রকৃতির অপার সৃষ্টি, প্রাকৃতিক ঝর্ণা, গুহা, হাওর বাওর অরণ্য সহ হাজারো রূপের অনুষঙ্গ। সভ্যতার ক্রমবিকাশে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। পিছিয়ে পড়া জনপদগুলোতেও এখন লেগেছে উন্নয়নের ছোঁয়া। ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। পূর্বে এই এলাকা নবাবগঞ্জ নামে পরিচিত ছিল। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের পশ্চিম প্রান্তের সীমান্তবর্তী জেলা। এ জেলা আম চাষের জন্য বিখ্যাত। এ জেলার নামকরণে রয়েছে নানা রকম তথ্য। প্রাক ব্রিটিশ আমলে এ অঞ্চল ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহারভূমি এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায়। নবাবরা তাদের পাত্রমিত্র ও পরিষদ নিয়ে এখানে শিকার করতে আসতেন। নবাবদের উপস্থিত হওয়ার কারণে এই এলাকার নাম হয় নবাবগঞ্জ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ নামের ইতিবৃত্ত হচ্ছে নবাব আমলে মহেশপুর গ্রামে চম্পাবতী, মতান্তরে চম্পারানী বা চম্পাবাঙ্গ নামে এক সুন্দরী বাইজি বাস করতেন। তার নৃত্যের খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবের প্রিয় পাত্রী হয়ে ওঠেন। তার নামানুসারে এই জায়গার নাম চাঁপাই হয়। এ অঞ্চলে রাজা লক্ষিন্দরের বাসভূমি ছিল। লক্ষিন্দরের রাজধানীর নাম ছিল চম্পক। চম্পক নাম থেকেই চাঁপাই নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন। এছাড়া কোনো কোনো গবেষক চাঁপাইকে বেহুলার শ্বশুরবাড়ি চম্পকনগর বলে স্থির করেছেন এবং মত দিয়েছেন যে চম্পক থেকেই চাঁপাই নামের উৎপত্তি হয়েছে। ১৯৭৪ সালে এটি মালদাহ থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং রাজশাহী জেলার একটি মহকুমা হিসেবে গণ্য হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে জেলা হিসেবে উন্নীত হয়। ২০০১ সালের ১ আগস্ট জেলাবাসীর দাবির প্রেক্ষিতে নবাবগঞ্জ নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। সীমান্তবর্তী এ জেলার শিক্ষা অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জেলা শহর থেকে প্রত্যন্ত এলাকায় বেশ কিছু নান্দনিক ভবনের নির্মাণ কাজ শুরু করেছে। এর মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং বাকি প্রতিষ্ঠানগুলোর কাজ শীঘ্রই শেষ হবে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল আহসানের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনারা এই যে প্রত্যন্ত এলাকা, শহর থেকে প্রত্যন্ত এলাকাতে বিভিন্ন নান্দনিক ভবন তৈরি করছেন, এই ভবনগুলির কাজের মান নিশ্চিত করেন কিভাবে? বর্তমান সরকারের যে শিক্ষার যে নীতি, সেই শিক্ষানীতি অনুসারে প্রতিটা জেলা এবং উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে মানে শিক্ষার যে বিস্তার, ব্যাপক বিস্তার ঘটাতে চাচ্ছেন, সেটা কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অবকাঠামোগত যে সহায়তা দিচ্ছে তার মাধ্যমে কিন্তু সম্ভব হচ্ছে। এবং বর্তমান সরকারের এই যে শিক্ষানীতি, এই শিক্ষানীতির আলোকে আমরা শিক্ষা অবকাঠামোগুলোও আমাদের ডিজাইন ওইভাবে করা হচ্ছে দৃষ্টিনন্দন। আপনারা জানেন যে আমরা এই প্রান্তিক পর্যায়েও যে সব বিল্ডিং করতেছি, স্থানীয় জনসাধারণের মধ্যেও ব্যাপক এটা নিয়ে আলোচনা হচ্ছে যে যাতে একটা মানে দৃষ্টিনন্দন বিল্ডিং এখানে তারা পাচ্ছে এবং শিক্ষার পরিবেশ উপরন্ত শহরে যেভাবে পাচ্ছে, তারা গ্রামেও একইভাবে তারা শিক্ষা ভৌত অবকাঠামোগুলো পাচ্ছে। এই ভবনগুলোতে কি কি সুবিধা আছে? এই ভবনগুলোতে আমরা এইখানে স্যানিটেশনের মানে অত্যাধুনিক স্যানিটেশনের সুবিধা সম্বলিত ভবন এটা, প্লাস এখানে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী বাচ্চা যারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের এখানে র্যাম্পের ব্যবস্থা আছে এবং নিচতলায় তাদের জন্য স্যানিটেশনের জন্য তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে স্যানিটেশনের জন্য। এছাড়া ক্লাসরুমগুলো অত্যন্ত নান্দনিকভাবে তৈরি করা হয়েছে এবং আধুনিক ফিটিংস, তারপরে হচ্ছে যে উপরে দৃষ্টিনন্দন আমাদের রূপটালি ব্যবহার হচ্ছে, আপনারা জানেন।
এবং এর সাথে সাথে আমাদের নিরাপত্তার জন্য বজ্র নিরোধক প্রযুক্তি রয়েছে, ভবনটাতে যাতে নিরাপদ হয় সেজন্য কোনো আশপাশে যদি বজ্রপাত হয় এক তাহলে কথায় সেটাকে পরিবেশ বান্ধব একটা ভবন এখানে কিন্তু আমরা তৈরি। বর্তমান সরকারের যে 2030 সাল নাগাদ যে কারিগরি শিক্ষাকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যাওয়ার সরকার যে ভিশন রয়েছে, সেই ভিশনের আলোকেই কিন্তু এই কারিগরি শিক্ষার যে বিস্তারটা এটা কিন্তু করার জন্য এই 100টি উপজেলায় 100টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সবগুলোতে হবে স্থাপন হচ্ছে। এবং এর ফলে কিন্তু এই যে প্রান্তিক জনগোষ্ঠী যারা কিনা এই যে প্রত্যন্ত অঞ্চলে আমাদের বিভিন্ন ট্রেড কোর্সগুলো কিন্তু চালু হয়েছে। আমার এই যে এইখানে নাচল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এটা কিন্তু পাঠদান কার্যক্রম অলরেডি শুরু হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে যেসব কোর্সগুলো এখানে চালু আছে তারা কিন্তু হাতে কলমে শিখে তারা কিন্তু মূল আমাদের যে ইকোনমি সেটাতে কিন্তু তারা কন্ট্রিবিউট করার সুযোগ তৈরি হচ্ছে। নির্মাণ কাজ শেষ হওয়া অবকাঠামো প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কনসার্ট, সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসা, ধোবরা আনক উচ্চ বিদ্যালয়, রামজীবনপুর আদর্শ বিদ্যালয়, নাচল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। এটি নাচল খ.ম. বালিকা উচ্চ বিদ্যালয়। নাচল উপজেলার মধ্যে এই বিদ্যালয়টির শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। আরে ওহ মৈশালী দিগো তোমার হি
দর্শক, আমরা আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে। এই মসজিদটি আজ থেকে প্রায় ৬০০ বছর আগে নির্মিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় রয়েছে বেশ কিছু প্রাচীন নিদর্শন। এটি ছোট সোনা মসজিদ। প্রাচীন জনপদ গৌড় বিভিন্ন সময়ে বাংলার রাজধানী ছিল, ফলে সে সময়ে এই অঞ্চলে বহু অবকাঠামো গড়ে ওঠে। বিশেষ করে সুলতানি ও মুঘল আমলে বহু মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য ইমারত নির্মিত হয়। তার মধ্যে ছোট সোনা মসজিদ অন্যতম। এই মসজিদটি সুলতান হোসেন শাহের আমলে ওয়ালি মুহাম্মদ কর্তৃক ১৪৯৩ থেকে ১৫১৯ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নির্মিত। এই মসজিদ প্রাঙ্গণেই মহান মুক্তিযুদ্ধের অন্যতম যোদ্ধা বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মরদেহ সমাহিত করা হয়েছে। দর্শক, আমরা আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদে। কথা বলছি একজনের সাথে। এই যে ছোট সোনা মসজিদ, বাংলাদেশের মুদ্রার মধ্যে এটার ছবি আছে, যে ২০ টাকা মুদ্রার মধ্যে। তো আপনি এটা কিভাবে দেখেন যে এই মসজিদটা থাকাতে আপনার এলাকার পরিচিতি কিভাবে পেয়েছে? যে এই এলাকার পরিচিতি, এটা প্রায় ৬০০ বছর আগের পুরাতন একটি নিদর্শন। আমরা গর্ববোধ করি, বিভিন্ন দেশের লোকজন এখানে দেখতে আসে। এবং এই এলাকায় যে আরও অনেক আগেই ধর্মপ্রচার হয়েছে, যে এটাতেই বোঝা যায় যে এখানে ধর্মপ্রাণ লোকজনের সংখ্যা বেশি। এই জন্য এটা প্রায় ৬০০ বছর আগে ১৪৯৩ থেকে ১৫১৯ সালের দিকে এটা নির্মিত হয়েছে। আচ্ছা, আরও একটা বিষয় এখানে লক্ষণীয় যে স্বাধীনতা যুদ্ধে আমাদের যে ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিও রয়েছে, এটা কিভাবে হয়েছে? এখানে আমাদের দেশে ৭ জন বীরশ্রেষ্ঠ উপাধিতে যারা ভূষিত হয়েছে, তার মধ্যে এখানে আমাদের এই যে মহানন্দা নদীর তীরে সম্মুখ যুদ্ধে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হয়েছে। ওনাকে লোকজন নিয়ে এসে এই ছোট সোনা মসজিদের সমাহিত করা হয়েছে। ওনার মানে এই এলাকার লোকজন কি তখন বুঝতে পেরেছিল যে উনি বীরশ্রেষ্ঠ হবেন? হয়তো বুঝে নাই, তখন উনি যে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে এবং বীরত্ব দেখাইছে, এই বীরত্বের পরিচয়ে তাকে মসজিদের প্রাঙ্গণে তাকে সমাহিত সিদ্ধান্ত নিয়ে এখানেই তাকে সমাহিত করা হয়েছে। এবং গোটা বাংলাদেশের লোকজন এসে তার ছোট সোনা মসজিদের পাশাপাশি তার কবরটাও জিয়ারত করে বা দোয়া করে। এটি ঐতিহাসিক খানিয়া দিঘি মসজিদ। ১৪৫০ থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ অবধি গৌড় ছিল তৎকালীন বাংলার রাজধানী। এ সময়ই মসজিদ নির্মাণ হয়েছিল। মসজিদটির পাশে বিশাল এক দিঘি রয়েছে, যার নাম খানিয়া দিঘি। ১৪৮০ খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন। এটি রাজবিবি মসজিদ নামেও পরিচিত। দর্শক, এখন আপনাদের নিয়ে যাব নাচোল উপজেলার ছোট একটি গ্রাম, যা আলপনা গ্রাম নামে দেশে বিদেশে বেশি পরিচিতি লাভ করেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ছোট্ট একটি গ্রাম হচ্ছে টিকিল। দর্শক, আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার টিকুইল গ্রামে। একটা সময় এই গ্রামের নাম টিকুইল হলেও বর্তমানে আলপনার কারণে বা আলপনা হওয়ার কারণে এই গ্রামের নাম সারা পৃথিবীতে আলপনা গ্রাম নামে পরিচিতি পায়। এই গ্রামের প্রতিটি দেয়াল যেন উন্মুক্ত ক্যানভাস। এই গ্রামের মানুষগুলো সেই ক্যানভাসে ফুটিয়ে তোলেন নান্দনিক সব আলপনা। সেই আলপনা দেখে দেখে দেশ বিদেশের মানুষ এই গ্রামটিকে আলপনা গ্রাম হিসেবে জানতে শুরু করেছে। আলপনাগুলো মূলত গ্রামের গৃহিণী ও মেয়েরা অঙ্কন করে থাকে। বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় বাড়ির দেয়ালে দেয়ালে তারা তাদের ঐতিহ্যকে লালন করে চলেছেন। তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠে মাটির তৈরি প্রতিটি বাড়ির দেয়াল,
এমনকি আলপনার ছোঁয়া থেকে রান্নাঘরও বাদ যায় না। একসময় এসব আলপনা আঁকার জন্য চক, খড়িমাটি, গিরিমাটি রং এবং তারপিন তেল ব্যবহার করা হতো। সেই সব আলপনার স্থায়িত্ব ছিল কম। তাই বর্তমানে গিরিমাটির শুকনা বড়ই চূর্ণ আটা, আমের পুরাতন আটির শাঁস চূর্ণ, চকগুড়া, বিভিন্ন রং, মানকচু ও কলা গাছের কষ দিয়ে তৈরি মিশ্রণকে ৪-৫ দিন ভিজিয়ে রেখে আলপনা আঁকা হয়, আর এই আলপনার স্থায়িত্ব থাকে ১ বছরের বেশি সময়ে। স্থানীয়রা বিশ্বাস করেন এসব আলপনায় বাড়িঘরে পবিত্রতা আসে এবং পরিবারের সকল সদস্যদের মন প্রফুল্ল থাকে। তবে টিকিল গ্রামে এমন ঐতিহ্যের জন্ম হলো কবে থেকে সে সম্পর্কে তেমন সুনির্দিষ্ট কোনো ধারণা নেই। তবুও বিভিন্ন উৎসবে, পার্বণে এবং আনন্দ করতে পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষা করে চলেছেন গ্রামের সহজ সরল মাটি ঘাসা মানুষ। দর্শক, এতক্ষণ দেখেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং একটি আলপনা গ্রামের চিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।